সাহিত্যের সেরা সময়। তুমি যে কত রঙই জানো দিদি। চুপ কর ক্ষমা, বাড়াবাড়ি করিস না। যা তুই বাবুর জন্য একটু পানের ব্যবস্থা কর, আমি ততক্ষণ বাবুকে একটু নাচ দেখাই, গান শোনাই। কই গো, ধরো ধরো। তো ছুটে চলে এলে আমার কাজের মেয়ের সঙ্গে, তা এখন তো যাবার তারা কিসের বাবু? যেতে দিন। যেতে দেবো কেন গো বাবু? এতদিন ধরে যে স্বপ্নটা দেখছিলে সেটা ভেঙে গেছে বলে এখন গর্তের মধ্যে মুখ লুকোতে চাইছো? তুমি কি ভেবেছিলে আমাকে খোলসা করে বলো দেখি? আমি কিচ্ছু ভাবিনি। ভেবেছিলে রোজ যখন গঙ্গা স্নানে যাই তখন যে ব্রাহ্ম বা মুসলমানের মেয়ে নয় তা তো বুঝেইছ। তাই হিন্দু ঘরের এত বড় ধেরে মেয়ে, নয় কুমারী নয় বেদবা, তার সঙ্গে এমন চুটিয়ে পীড়িত করা কিসের গো বাবু? বিয়ে করার জন্য নিশ্চয়ই নয়। হাতে নাতে ধরা পড়ে গেছে আর লুকোনোর চেষ্টা করো না। বসে পড়ো, বসে পড়ো ভাইয়া, বসো। কি করছেন? কি ছাড়ুন আমায়। ঘুমটা যখন একবার খসে গেছে, নতুন করে আবার ঘুমটা টানার কোনো দরকার নেই। না, এটা খাও দেখি। আমি খাবো না। কেন? নষ্ট মেয়ে মানুষের হাতে গেলে জাত যাবে বুঝি? আমার জাত এত ঠুনকো নয় যে একটুতেই ভেঙে যাবে। এমনিতেই এসবে আমার অভ্যেস নাই, আর থাকলেও স্থান কাল পাত্র ভুলে আমি যেখানে সেখানে কোনো রকম খাদ্য গ্রহণ করি না। ও ক্ষমা, হাবু বাবু দেখে ছুরিও চালাতে জানেন রে। শুনুন, আমার নাম সত্যেন্দ্র, হাবু নয়। আর ছুরি ছোড়া আমি জীবনে কোনোদিন চালাতে শিখিনি, তবে নিজের ভুল টের পেলে সেটা শোধরাতে শিখেছি। খাবে গো বাবু, চুপ কর। আজ যেটা ঘেন্না করে শুনছি, কাল সেটা খাবে গো বাবু। জীবন আমি কত বড় ভুল করেছি আজ আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি নিজে এখন বিরাট ভুল করছেন। আপনার সঙ্গে আমার এই জীবনে আর কোনোদিন দেখা হবে না, দেখা হওয়া সম্ভব নয়। আমি যাচ্ছি। বিজলি ভাই, অরসিকে এসু রস নিবেদনম শিরসি মান রেখো। যেতে দাও বিজলি ভাই। একটু দাঁড়িয়ে যাও, কাল আমি গঙ্গায় নাইতে যাব, তুমি আসবে তো? বললাম তো, আপনার সঙ্গে এই জীবনে আমার আর কোনোদিন দেখা হবে। দোহাই তোমার সত্যেন বাবু, ক্ষমা করো আমায়, তোমার দুটি পায়ে পড়ি আমি। আপনি তো কোনো অন্যায় করেন, তাহলে আপনি কেন ক্ষমা চাইছেন? তোমার মতো এমন ভালো মানুষের সঙ্গে দিনের পর দিন ছলনা করেছি আমি। সে দোষ তো আপনার একার না, সে দোষ আমার। ওগো, এমন করে আপনি আগে বলে আমাকে দূরে ঠেলে দিও না। তোমার এমন ভালো পোশাকটা আমি নষ্ট করে দিলাম। ও কিছু নয়, ধুয়ে নিলে দাগটা উঠে যাবে। সব দাগ কি আর ধুলে পরে উঠে যাবে সত্যেন বাবু? আমার একটা কথা মনে রাখবে তুমি। কি কথা? সত্যি বলছি, রূপের আগুন জ্বালিয়ে তোমাকে মুগ্ধ করতে চেয়েছিলাম আমি, কিন্তু সেটাই সব নয় গো।
নিজেও বুঝতে পারিনি রূপের আগুনের পাশ দিয়ে কখন ভালোবাসার আলো জ্বলে উঠেছে। আমি জানি বাবু, আমার কথা তুমি বিশ্বাস করছো না। দাগী আসামির কথা কোনো বিচারকই বিশ্বাস করে না। বিশ্বাস করলাম, এবার শুরু আমাকে যেতে দিন। আর একটা কথা সত্যেন বাবু, সব মানুষের দেহেই দেবতা আছেন। সব মন্দিরে হয়তো দেবতার পুজো হয় না, কিন্তু তার দিকে তুমি চোখ তুলে তাকাতে না পারো, তাকে এমন করে পা মারিয়ে চলে যেও না। দোহাই তোমার। আসুন আসুন বাবু, আসুন, বসুন এখানে। নমস্কার। বসুন। আগামী 7ই আশ্বিন আমার বাবুর পুত্র শ্রী কামাখ্যাচরণ চৌধুরীর অন্নপ্রাশন। সেই জন্যই আমার বাবু একটু গান বাজনার আসর বসাতে চান, আর সেই কারণেই আমার আগমন। কিন্তু এত সব বাই থাকতে হঠাৎ আমার কাছে কেন? না মানে আমরা আরো 2-1জনের কাছে গেছি, যেমন সরস্বতী বাই, সিমকি বাই। ও, তাহলে তো ঠিকই আছে। সরস্বতী বাই, সিমকি বাই যখন যাচ্ছেন তখন আমাকে আর কি দরকার? দেখুন বাবু বিশেষভাবে আপনার কথা বলে দিয়েছেন, তাই তো বহু কষ্টে আমি ঠিকানা জোগাড় করে এখানে এসেছি। হ্যাঁ, ভালো কথা। আমি যে জোড়াসাঁকোতে থাকতাম এ কথা আপনাকে কে বললে? মানে বাবুই বললেন। আমি তো সেই জন্য প্রথমে ওখানে গিয়ে চেষ্টা করলাম, ওখানে পেলাম না। আপনার বাবুর নামটা কি বলুন তো? আপনি ঠিক চিনবেন না। আসলে 5 বছর আগে বাবুর এক বন্ধু আপনার ওই জোড়াসাঁকোর বাড়িতে যেতেন। আমার দুটি শর্ত আছে। বলুন। আমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে হবে, আর আমাকে 200 টাকা দিতে হবে। ওই গো, কি দেখছো অত মনোযোগ দিয়ে? আমি সারা বাড়ি এদিকে খুঁজে বেড়াচ্ছি যে ছেলের মা গেল কোথায়। এই বাইরে সাজগোজ দেখছিলাম। তা তুমি এখানে? হিসেবের খাতাটা রাখতে এলো। সকাল থেকে যা দৌড়ঝাঁপ যাচ্ছে, একটু পরেই তো আবার ওই নিমন্ত্রিতরা সবাই আসতে শুরু করবেন, তাই একটু বিশ্রাম নিতে এলো আর কি। বসে না, তোমাকে একটু হাওয়া করে দিই। না না, তোমাকে আর ব্যস্ত হতে হবে না। তোমার পাশে খানিকক্ষণ বসলেই আমি আবার ফের চাঙ্গা হয়ে উঠবো। তা হ্যাঁ গো, যে 3 জন বাইকে বায়না করা হয়েছিল তারা সকলেই এসেছেন তো? তা এসেছে, কিন্তু তাদের মধ্যে একজনকে কিরকম গরিব বলে মনে হলো। তাই বুঝি? কই দেখি। ওই তো ওই কোণে বসে রয়েছে। পোশাকটাও কিরকম যেন একটা, গয়না টয়নাও তেমন নেই, এরকম গোমরা মুখ হয়ে বসে রয়েছে। আচ্ছা, এদের নাচের জন্য কত করে দিতে হচ্ছে? বাকি 2 জন তো 50 টাকা করে রাজি হয়েছে, কিন্তু ওই যে তুমি যাকে গরিব বললে তার একারই দর 200 টাকা। 200 টাকা? এত টাকা কেন? সে কি খুব ভালো গান গায় বুঝি? আমি নিজের কানে ওর গান কখনো শুনিনি, তবে লোকজনেরা সব বলা বলি করে বছর 4-5 আগে বোধহয় খুব ভালো গান টান গাইতো। তাহলে এত টাকা কেন?
ওই 200 টাকাতেও তো আসতে রাজি হচ্ছিল না গো, বলছিল গাড়ি পাঠালে তারপর আসবে। বাবা, এত কোমর, এত টাকাতেও আবার সাদাসাদি? খরচটা আমারই বেশি, তাই বাধ্য হলাম ওকে বায়না। তোমার খরচ মানে? মানে বলতে গেলে তো গোড়া থেকে সব কথা তোমাকে খুলে বলতে হবে। বেশ, শোনো তাহলে। তাই আজ ওকে সেই অপমানের শোধ তোলবার জন্য ডেকে এনেছো? অপমান? শোনো, এই প্রতিশোধের কথা আমরা 3 জন ছাড়া আর অন্য কেউ জানতে পারে না। কেমন? আমি যাই দেখি বাইরে অতিথিরা সবাই আসতে শুরু করেছে। আমি আসছি। আপনি তো বিজলি বাই? আগে চলুন, মা আপনাকে একটু ডাকছেন। মা? আগে হ্যাঁ, আসুন। মা, আসবো? এসো। আসুন। এসো, ভেতরে এসো। এসো। রাসুদা, তুমি এখন যাও। আচ্ছা মা, আচ্ছা। এসো। তুমি আমাকে না হয় নাই চিনলে, কিন্তু তুমি যদি ওকে না চেনো তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। আমি ওকে একটু ছুঁয়ে দেখবো মা? হ্যাঁ হ্যাঁ, বসো। মা নয় দিদি, আমি তোমার ছোট বোন। আমি জানি তুমি সমস্ত বিষটুকু নিজে নিয়ে আমাকে অমৃতটা দিয়েছো। সেই বিষে যে ঘোর পাপিষ্টা অমর হয়েছে বোন। তুমি কি তার সঙ্গে একবার দেখা করবে? ভেবেছিলাম তার সঙ্গে যদি এ জীবনে কোনোদিন আর দেখা হয়, তার দুটি পায়ে ধরে আরো একবার ক্ষমা চেয়ে নেব, কিন্তু আজ আর তার কোনো দরকার নেই বোন। ওই ছবিটা পেলেই আমার হবে। এর চেয়ে বেশি কিছু চাইলে ভগবানও যে সেটা মেনে নেবেন না।
এখন বুঝতে পারছি উনি কেন এতগুলো টাকা বেশি দিয়ে আমাকে এখানে আনা করিয়েছেন। বোন, তার পায়ে আমার 100 কোটি প্রণাম জানিও, আর বলো আজ যে আমাকে অপমান করে উনি কিছুই পাবেন না, কারণ আমার সবকিছুই যে আজ তার পায়ে আমি অর্পণ করেছি। আজ আমাকে অপমান করলে সে অপমান যে তার গায়ে এসে বিঁধবে। আজ আমি আসিব, তোমার চেয়ে বয়সে বড় হলেও তোমাকে আশীর্বাদ করার অধিকারটা আমার নেই। তাই প্রার্থনা করি বোন, তোমার হাতের নোয়া সিঁথির সিঁদুর যেন অক্ষয় হয়।